আসসালামু আলাইকুম মিস। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? এই তো মিস ভালো আছি। আপনি কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কেমন আছেন? ভালো আছি। তোমরা ভালো আছো আল্লাহর রহমতে? জি ম্যাম। জি, আমরা একটু চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচার 25, পঞ্চম অধ্যায় বাংলার ইতিহাস, পাকিস্তান আমল। দ্বিতীয় পত্রে বহু নির্বাচনী প্রশ্ন। কত খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন? উত্তর 712 খ্রিস্টাব্দে। 2 শাহনামা গ্রন্থের রচয়িতা কে? আবুল কাসেম ফেরদৌসি। 3 সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? গুজরাট। ভারতের প্রাচীনতম অধিবাসী কারা? দ্রাবিড়। আরবদের সিন্ধু বিজয় একটি নিষ্ফল উপাখ্যান। উক্তিটি কোন ঐতিহাসিকের? স্ট্যানলি ল্যান্ডপুলের। 6 ইসলামের আবির্ভাবের পূর্বে ভারতীয় উপমহাদেশের সাথে কাদের যোগাযোগ ছিল? উত্তর আরব সৈনিকদের। 7 কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা কে? আল বিরুনি। 8 সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? 17 বার। 9 তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1192 খ্রিস্টাব্দে। 10 মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধু রাজা কে ছিলেন? দাহির। 11 সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে ভারতের প্রথম অভিযান প্রেরণ করেন? 1000 খ্রিস্টাব্দে। 12 সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন? 997 খ্রিস্টাব্দে। 13 কুতুব মিনার কোন ধরনের স্থাপত্য স্মৃতিস্তম্ভ? 14 সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ছিল রাজা জয়পালকে শাস্তি দান ও অর্থ সম্পদ সংগ্রহ করা। 15 তরাইনের দ্বিতীয় যুদ্ধের ফলে ভারতে মুসলিম সাম্রাজ্য স্থাপিত হয়, রাজপুতদের প্রাধান্য খর্ব হয়। সুলতান ভারতবর্ষে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা। 1192 খ্রিস্টাব্দে তার সাথে এক হিন্দু শাসকের যুদ্ধ হয়। যুদ্ধে সুলতান পরাজিত হয়। সুলতানের সেনাবাহিনীতে আফগান, খলজি ও তুর্কি সৈন্য ছিল। উদ্দীপকে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? তরাইনের প্রথম যুদ্ধ। 17 উদ্দীপকের সুলতানের সাথে তোমার পঠিত কোন মুসলিম সুলতানের মিল আছে? মোহাম্মদ ঘুরি। 18 ভারতবর্ষে প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের নাম কি? দাসবংশ। 19 সালতানাত যুগে কয়টি রাজবংশ শাসন করে? 5টি। 20 সুলতানি শাসনের স্থায়িত্বকাল ছিল 1206 থেকে 1526। 21 সুলতান কুতুবউদ্দিন আইবেক প্রতিষ্ঠিত বংশকে মামলুক বংশ বলা হয় কেন? কয়েকজন শাসক ক্রীতদাস ছিলেন বলে। 22 কুতুবউদ্দিন আইবেক কর্তৃক কত খ্রিস্টাব্দে দিল্লি সিংহাসনে আরোহণ করেন? 1206 খ্রিস্টাব্দে। 23 রক্তপাত ও কূটনীতির জন্য কে ইতিহাসে পরিচিতি লাভ করেন? গিয়াসউদ্দিন বলবন। 24 তুর্কি ভাষায় আইবেক শব্দের অর্থ কি? চন্দ্র দেবতা। 25 দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইলতুৎমিশ। 26 কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে। 27 ইলতুৎমিশকে কেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? দিল্লি সালতানাতকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করায়। 28 খলজি বংশ প্রতিষ্ঠা করেন কে? জালালউদ্দিন খলজি। 29 মালিক কাফুর কে হাজার দিনারি বলা হয় কেন? তাকে হাজার দিনারে ক্রয় করা হয়েছিল বলে। 30 পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1526 সালে। 31 মুঘল বংশের প্রথম শাসক কে? সম্রাট বাবর।
32 কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয়? পানিপথের প্রথম যুদ্ধ। 33 কোন সম্রাট বাংলার নাম জান্নাতাবাদ রাখেন? সম্রাট হুমায়ুন। 34 গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? শেরশাহ। 35 মনসুবদারি প্রথা কে প্রবর্তন করেন? সম্রাট আকবর। 36 তাজমহল তৈরি করতে কত হাজার শ্রমিক লেগেছিল? 20,000। 37 কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হয়? সম্রাট আওরঙ্গজেবকে। এই তোমাদের সৃজনশীল প্রশ্ন, তোমরা এগুলো খুব ভালো করে পড়বে। সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। এবার সৃজনশীলে যাচ্ছি। তোমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। 3টা অধ্যায়ের এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে, প্রশ্ন আছে। যে সেকেন্ড পত্রের, দ্বিতীয় পত্রের, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। এগুলো জি ম্যাম। খুব ভালো করে পড়বে তোমরা। সৃজনশীল প্রশ্ন, ক অঞ্চলের আমলা সেনাবাহিনী দ্বারা ক অঞ্চলের মানুষ শোষিত, নির্যাতিত ও বঞ্চিত হলে খ অঞ্চলের নেতা ও আঞ্চলিক সভাপতি মিস্টার হিঞ্চি 1997 সালে হোকাইডোতে অনুষ্ঠিত সম্মেলনে হনসু অঞ্চলের স্বার্থ সংশ্লিষ্ট 9 দফা পেশ করেন। সম্মেলনে স্বার্থ শাসন, কেন্দ্রীয় সরকার দায়িত্ব, অর্থ ব্যবস্থাপনা ইত্যাদি দাবি পেশ করা হয়। মূলত 9 দফায় ছিল খ অঞ্চলের স্বাধীনতার প্রথম পদক্ষেপ। ক বাঙালির মেঘনা কার্টা বলা হয় কোন কর্মসূচিকে? উত্তর 6 দফা। খ 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ও মুসলিম লীগের পরাজয়ের কারণ ব্যাখ্যা করো। যুক্তফ্রন্টের বিজয়ের কারণ, 1954 সালে পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়ের পেছনে বেশ কতগুলো কারণ ছিল, যথা মুসলিম লীগের বিরোধী ঐক্যজোট, মুসলিম লীগ বিরোধী ঐক্যজোট, মুসলিম লীগের বিরুদ্ধে মধ্য, বাম ও ইসলামপন্থী রাজনৈতিক দলসমূহের ঐক্যজোট গঠিত হয়, যুক্তফ্রন্টের শক্তি বৃদ্ধি পায় এবং নির্বাচনে বিজয় সহজতর হয়। জনবান্ধব 21 দফা ইস্তেহার, যুক্তরাষ্ট্রে যুক্তফ্রন্টের 21 দফা নির্বাচনী ইস্তেহার ছিল পূর্ব বাংলার মানুষের অধিকারের দলিল। ফলে নির্বাচনে যুক্তফ্রন্ট অভূতপূর্ব সাফল্য অর্জন করে। ছাত্র ও যুব সমাজের ভূমিকা, 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনে এদেশের ছাত্র ও তরুণ যুব সমাজের বিশেষ ভূমিকা ছিল এবং যুক্তফ্রন্টের প্রতি মানুষের সমর্থন নিশ্চিত করে। তবে 1954 সালের নির্বাচনটা কি বলা হয়? প্রাদেশিক নির্বাচন। এটা তুমি আন্ডারলাইন করে নিও। মুসলিম লীগের পরাজয়ের কারণ, সাংগঠনিক দুর্বলতা। মুসলিম লীগের সাংগঠনিক দুর্বলতা নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের অন্যতম কারণ ছিল। জনবিচ্ছিন্ন নেতৃত্ব, সাধারণ মানুষ থেকে নেতৃবৃন্দের বিচ্ছিন্নতা 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের অন্যতম কারণ। মুসলিম লীগ সরকারের দুর্নীতি, ক্ষমতাসীন মুসলিম লীগের সীমাহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে পূর্ব বাংলার সাধারণ মানুষ তাদের প্রতি মুখ ফিরিয়ে নেয় এবং যুক্তফ্রন্টকে সমর্থন জানায়। সরকার পরিচালনায় ব্যর্থতা, ক্ষমতাসীন মুসলিম লীগ সরকার পরিচালনায় প্রায় সব ক্ষেত্রেই ব্যর্থতা পূর্ব বাংলার গণসন্তোষ সৃষ্টি করে। মুসলিম লীগ পরাজিত সম্পর্কে আজাদ পত্রিকার ভাষ্য, মুসলিম লীগের মুখপাত্র দৈনিক আজাদ পত্রিকায়ও মুসলিম লীগের পরাজয়ের কিছু কারণের কথা বলা হয়েছে। এগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকের ভয়ের। উদ্দীপকের মিস্ত্রির সাথে বাঙালি কোন নেতার সাদৃশ্য আছে ব্যাখ্যা করো। সেটা হলো আমাদের কোন নেতা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফার যা তিনি ঘোষণা করেছেন সমস্ত এখানে আসবে। আর ঘ অঞ্চলে 9 দফার মতো 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ, ইতিহাসের আলোকে বিশ্লেষণ করে। 6 দফা পড়াচ্ছি, এখান থেকে তোমরা গুছিয়ে লিখবে। তোমাদের ইসলামী ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রে আমাদের 6টা অধ্যায়। প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব, তোমাদের সাজেশনের জন্য দেওয়া হলো। দ্বিতীয় অধ্যায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয় অধ্যায় খুলাফায়ে রাশিদিন। চতুর্থ অধ্যায় উমাইয়া খিলাফত। পঞ্চম অধ্যায় আব্বাসী খিলাফত। ষষ্ঠ অধ্যায় স্পেনে উমাইয়া শাসন। সপ্তম অধ্যায় উত্তর আফ্রিকা ফাতিমি খিলাফত। এই যে প্রথম অধ্যায়ের 7টা অধ্যায়, এগুলো তোমরা ডক্টর সিদ্দিকুর রহমান এবং এটিএম শামসুল জোহার বই এবং আওলাদ হোসেন হাবিবুর রহমান জাহাঙ্গীর আলমের বই থেকে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে প্রথম অধ্যায়ের শেষে,
দ্বিতীয় অধ্যায়ের শেষে, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অধ্যায়ের পাশে শেষে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে তোমরা খুব ভালো করে পড়বে এবং সৃজনশীল প্রশ্নগুলো পড়বে। এখান থেকে প্রশ্নগুলোর উত্তর হবে, তোমরা খুব ভালো করে খেয়াল করবা। আর সকল বোর্ড 2015, 2016, 2017, 2018, 2019 সেটা হলো সিদ্দিকুর রহমানের বই এবং আওলাদ হোসেন হাবিবুর রহমানের বই থেকে, এই দুইটা বই থেকে তোমরা খুব ভালো করে পড়বে। প্রতিটা চ্যাপ্টারের থেকে প্রশ্ন আছে, প্রথম অধ্যায়ের পরে প্রশ্ন আছে, দ্বিতীয় অধ্যায়ের সাথে প্রশ্ন আছে, তৃতীয় অধ্যায়ের সাথে বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্ন আছে, এগুলো খুব ভালো করে পড়বা। চতুর্থ অধ্যায়ের সাথেও আছে এবং পঞ্চম অধ্যায়ের সাথেও বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্ন আছে, ষষ্ঠ অধ্যায়ের সাথেও বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্ন আছে, সপ্তম অধ্যায়ের সাথেও বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্ন আছে, এগুলো খুব ভালো করে পড়বা তোমরা। পুঙ্খানুপুঙ্খ রূপে পড়বা যেন কোনো বাদ না পড়ে। রোমান হরফে আছে, ওগুলো ভালো করে শিখে নেবে, উদ্দীপকটাও শিখবে। ইসলামী ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায় ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, দ্বিতীয় অধ্যায় দিল্লি সালতানাত যুগ, তৃতীয় অধ্যায় ভারত উপমহাদেশে মুঘল শাসন, চতুর্থ অধ্যায় বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন, পঞ্চম অধ্যায় বাংলার ইতিহাস পাকিস্তান আমল, ষষ্ঠ অধ্যায় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। এই যে প্রথম অধ্যায়ের পিছনে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন আছে, দ্বিতীয় অধ্যায়ের পিছনেও বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্ন আছে, তৃতীয় অধ্যায়ে বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্ন, চতুর্থ অধ্যায় বাংলায় কোম্পানি ঔপনিবেশিক শাসন প্রশ্ন আছে, বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন, পঞ্চম অধ্যায় বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্ন আছে প্রত্যেকটা বইয়ের চ্যাপ্টারে। ষষ্ঠ অধ্যায় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পিছনেও তোমার আছে কি বলে বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্ন আছে, সেগুলো তোমরা করে রাখবে। মিউট করো তোমরা, মিউট রাখো, মিউট রাখো, মিউট করো, হ্যালো মিউট করো। তাহলে এই যে এখান থেকে এগুলো তোমরা ডক্টর সিদ্দিকুর রহমানের বই এবং আওলাদ হোসেন এবং হাবিবুর রহমানের বই থেকে তোমরা পুঙ্খানুপুঙ্খরূপে সব খুব ভালো করে শিখবে। আগে তোমরা বহু নির্বাচনী প্রশ্নগুলা খুব ভালো করে পড়বা। প্রত্যেকটা অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন, সকল বোর্ড বহু নির্বাচনী প্রশ্ন। তোমাদের ফার্স্ট পেপারে ইভ্যালুয়েশন টেস্টে যে প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমরা করেছি, ওইগুলো তোমরা ফার্স্ট পেপারে সব ভালো করে পড়বা পুঙ্খানুপুঙ্খ। তুমি শুনতে পাচ্ছ? জি মিস। এই যে কি বললাম, এগুলো খুব মনে জি ম্যাম। জি তোমাদের যেহেতু প্রথমে পরীক্ষা হবে বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে, হ্যাঁ, সেই জন্য বহু নির্বাচনী প্রশ্নগুলো আগে বই থেকে খুব ভালো করে প্রতিটা অধ্যায় থেকে পড়বে, তারপরে সকল বোর্ড থেকে পড়বে, পুঙ্খানুপুঙ্খ রূপে কোনোটাই বাদ দিবে না। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সিদ্দিকুর রহমানের বই আর হলো আওলাদ হোসেন হাবিবুর রহমানের বই থেকে পড়ে ফেলবে। 'সূচিপত্র ৬ দফা কি? ১৯৬৬ সালের ঐতিহাসিক ৬ দফা দাবির পটভূমি বিশ্লেষণ করো। ১৯৬৬ সালের ঐতিহাসিক ৬ দফা দাবিসমূহ ব্যাখ্যা করো। ১৯৬৬ সালের ৬ দফার গুরুত্ব ও তাৎপর্য মূল্যায়ন করো। ঐতিহাসিক আগরতলা মামলা ১৯৬৮ পটভূমি, উদ্দেশ্য, ফলাফল ও গুরুত্ব বিশ্লেষণ করো। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পটভূমি ও ঘটনাবলী ব্যাখ্যা করো। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও ফলাফল মূল্যায়ন করো। পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক বৈষম্য সম্পর্কে মূল্যায়ন করো। যুক্ত ফ্রন্টের ২১ দফা কর্মসূচি ব্যাখ্যা করো। ৬ দফা কি? ৬ দফা ছিল পূর্ব পাকিস্তানের মুক্তির সনদ। পাকিস্তানি শাসক গোষ্ঠী পাকিস্তানি রাজনৈতিক সামরিক প্রভুত্ব ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি সীমাহীন বৈষম্য প্রদর্শন করলে ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। ৬ দফা কর্মসূচিকে বাঙালির ম্যাগনা কার্টাও বলা হয়। ১৯৬৬ সালের ঐতিহাসিক ৬ দফা দাবিসমূহ ব্যাখ্যা করো। উত্তর: ৬ দফা দাবিসমূহ নিম্নরূপ। প্রথম দফা: শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের জন্য একটি শাসনতন্ত্র রচনা করে একে সত্যিকার অর্থে একটি যুক্ত রাষ্ট্রে পরিণত করতে হবে। এর সরকার হবে সংসদীয় পদ্ধতির। প্রদেশগুলোর পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করবে। সার্বজনীন
প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফা, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। কেন্দ্রীয় সরকার পরিচালনাধীন কেবল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় হবে, অবশিষ্ট ক্ষমতা থাকবে প্রদেশগুলোর হাতে। তৃতীয় দফা, মুদ্রা ও অর্থ বিষয়ক। মুদ্রা ও অর্থ বিষয়ক দুটি বিকল্প প্রস্তাব করা হয়, যথা ক, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সহজ ও অবাধ বিনিময়যোগ্য পৃথক মুদ্রা থাকবে। এই অবস্থায় দুই অঞ্চলে দুটি স্টেট ব্যাংক থাকবে এবং মুদ্রা ও ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। অথবা দ্বিতীয়, ফেডারেল ব্যাংকের অধীনে দুই প্রদেশে দুইটি রিজার্ভ ব্যাংক সহ একই ধরনের মুদ্রা চালু থাকবে। এক্ষেত্রে শাসনতন্ত্রে এমন বিধান রাখতে হবে যাতে এক অঞ্চলের মুদ্রা অন্য অঞ্চলে পাচার হতে না পারে। চতুর্থ দফা, রাজস্ব ও শুল্ক বিষয়ক। সকল প্রকার কর ধার্য ও আদায়ের ব্যবস্থা থাকবে প্রদেশগুলোর হাতে। আদায়কৃত রাজস্বের একটি অংশ সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের তহবিলে জমা হয়ে যাবে। এই মর্মে রিজার্ভ ব্যাংক সমূহের ওপরে বাধ্যতামূলক বিধান শাসনতন্ত্রেই থাকবে। এভাবে জমাকৃত অর্থেই সরকারের তহবিল হবে। পঞ্চম দফা, বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা বিষয়ক। বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশগুলোর হাতে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। বৈদেশিক বাণিজ্য ও সাহায্যের ব্যাপারে প্রদেশগুলো যুক্তিযুক্ত হারে ফেডারেল সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাবে। 6 দফা, প্রতিরক্ষা বিষয়ক। নিজস্ব নিরাপত্তার জন্য অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক সেনাবাহিনী তথা মিলিশিয়া বা প্যারামিলিশিয়া বাহিনী গঠন করতে পারবে। এই হচ্ছে তোমাদের 6 দফার দাবিগুলো। কি কি দাবি ছিল? 6 দফার বিখ্যাত 6টা দফা এখানে দেওয়া হলো। 1966 সালের 6 দফার গুরুত্ব ও তাৎপর্য মূল্যায়ন করো। আমি এর আগে তোমাদের একটু 1966 সালের ঐতিহাসিক 6 দফা দাবির পটভূমি বিশ্লেষণ করে এটি একটু ব্যাখ্যা করব। পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে 1966 সালের 6 দফা আন্দোলন গুরুত্ব অপরিসীম। মূলত এই 6 দফা ছিল পূর্ব পাকিস্তানের মুক্তির সনদ। পশ্চিমা শাসক গোষ্ঠী পূর্ব বাংলাকে রাজনৈতিক, আর্থসামাজিক ও সাংস্কৃতিক শোষণের কঠিন নিগড়ে আবদ্ধ করে ফেলে। রাজনৈতিক পটভূমি, লাহোর প্রস্তাবের অন্যতম প্রতিশ্রুতি প্রাদেশিক স্বায়ত্তশাসন থেকে পূর্ব পাকিস্তানকে বঞ্চিত রাখা। স্বাধীন রাষ্ট্রের সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে স্থাপনের ফলে পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। 1954 সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিপুল বিজয়ের মাধ্যমে পূর্ব বাংলায় একটি যৌন প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু প্রতিশোধ পরায়ণ কেন্দ্রীয় মুসলিম লীগ সরকার মাত্র 56 দিনের মাথায় 1935 সালে ভারত শাসন আইনের 92 ক ধারা প্রয়োগ করে ষড়যন্ত্রের মাধ্যমে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে পূর্ব বাংলার গভর্নরের শাসন জারি করে। 1960 সালে 1965 সালে মৌলিক গণতন্ত্রের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জনগণকে প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করা হয়। জনপ্রতিনিধিশীল সরকার প্রতিষ্ঠায় শুধু বাধা প্রদানই নয়, বরং শাসনতান্ত্রিক নিয়ম নীতির প্রতি অবজ্ঞা প্রদর্শন করে পূর্ব পাকিস্তানের উপর কেন্দ্র থেকে সকল পরিকল্পনা ও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। এইরূপ রাজনৈতিক বাস্তবতায় 1963 সালে আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি উত্থাপন করেন। সামাজিক পটভূমি, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সামাজিক কাঠামো ও সামাজিক জীবনযাত্রা ছিল সম্পূর্ণ ভিন্ন ও বিপরীতধর্মী। কেবল ভাষাগত পার্থক্য নয়, দৈনন্দিন জীবনাচরণ, পোশাক আশাক ও খাদ্যাভ্যাসেও ছিল উভয় অংশের মানুষের মধ্যে ব্যাপক অমিল। বরং তাদের বিমতা সুলভ আচরণের ফলে এরূপ প্রকট আকার ধারণ করে যে ফলে পূর্ব পাকিস্তানের জনমনে যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে, সেই পটভূমিতেই 6 দফা কর্মসূচি উত্থাপিত হয়। অর্থনৈতিক পটভূমি, স্বাধীন পাকিস্তানে পশ্চিমা শাসকের ঔপনিবেশিক মনোভাবের কারণে পূর্ব বাংলা চরম আর্থিক শোষণ ও বঞ্চনার শিকার হয়েছিল। পূর্ববর্তী পাঠেও আর্থিক বৈষম্য ও শোষণের বিস্তারিত চিত্র তুলে ধরা 1962 সালে প্রণীত সংবিধানে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের বিধান করা হলেও বাস্তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ সরকার গ্রহণ করেনি। বরং পাকিস্তানি সরকারের উদাসীনতার ফলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য ক্রমশ বৃদ্ধি পায়। ফলে এই অঞ্চলের মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতো। এতে পূর্ব বাংলার জনগণের মনে যে ক্ষোভের তৈরি হয়েছিল,
সেই পটভূমিতে 6 দফা পেশ করা হয়। সামরিক পটভূমি। সামরিক দিক থেকেও পূর্ব পাকিস্তান ছিল বঞ্চনার শিকার, সেনাবাহিনীর উচ্চ পদে বাঙালির সংখ্যা ছিল একেবারেই নগণ্য। সামরিক ব্যয়ের দিক থেকেও পূর্ব পাকিস্তান ছিল বঞ্চিত। 6 দফা কর্মসূচি উত্থাপন ও অনুমোদন। জনমতের প্রতি শ্রদ্ধা রেখে পশ্চিম পাকিস্তানের বিরোধী দলীয় রাজনীতিবিদগণ এ বিষয়ে আলোচনার জন্য 1963 সালের 5 ও 6 ফেব্রুয়ারি লাহোরে নিখিল পাকিস্তান জাতীয় কনফারেন্স আহ্বান করে। সম্মেলনে প্রায় 700 প্রতিনিধি অংশগ্রহণ করে, তবে এতে পূর্ব পাকিস্তানের প্রতিনিধি ছিল মাত্র 21 জন। তারা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে সম্মেলনে অংশগ্রহণ করে। এর নিচে একটু আন্ডারলাইন করো। এই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন সহ রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ক দাবি সম্বলিত একটি 6 দফা প্রস্তাব উত্থাপনের চেষ্টা করেন, কিন্তু পশ্চিম পাকিস্তানি রাজনীতিবিদদের বিরোধিতায় তিনি ব্যর্থ হন। অবশেষে লাহোরে আহত এক সাংবাদিক সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার কর্মসূচি প্রকাশ করেন। 6 দফা ভিত্তিক এই কর্মসূচি ইতিহাসে ঐতিহাসিক 6 দফা নামে পরিচিত। তরুণদের তৎপরতায় বাঙালির দাবি 6 দফা, বাঁচার দাবি 6 দফা, আন্ডারলাইন করবে এই লাইনগুলো, ইত্যাদি স্লোগানে ঢাকার ইমারত সমূহের দেওয়াল পোস্টারে ছেয়ে যায়। 21শে ফেব্রুয়ারি আওয়ামী লীগের ব্যানারে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি নামক একটি পুস্তিকা প্রকাশ করা হয়। এই যে বাঙালির দাবি 6 দফা, বাঁচার দাবি 6 দফা, আন্ডারলাইন করবে, এ দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়। আর একটা পুস্তিকা বের করা হয়, কি পুস্তিকার নাম আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি, এর নিচে আন্ডারলাইন করবে। 1963 সালের 21শে ফেব্রুয়ারি আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি এবং 19শে মার্চ কাউন্সিল অধিবেশনে 6 দফা কর্মসূচি অনুমোদন করা হয়। 1963 সালে 6 দফা দাবির গুরুত্ব ও তাৎপর্য মূল্যায়ন করো। পাকিস্তানের অভ্যন্তরীণ ঔপনিবেশিক শাসন শোষণ থেকে বাঙালিকে মুক্ত করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1963 সালের 5-6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের সম্মেলনে ঐতিহাসিক 6 দফা কর্মসূচি ঘোষণা দিতে ব্যর্থ হয়ে সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন। 6 দফা এক হলো বাঙালির আকাঙ্ক্ষার প্রতীক। এটি ছিল পূর্ব পাকিস্তানের মধ্যবিত্ত শ্রেণীর আশা আকাঙ্ক্ষার প্রতীকস্বরূপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই একজন মধ্যবিত্ত তথা সাধারণ আপামর জনতার মুক্তির সনদ এবং বাংলার অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। বস্তুত 6 দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের রাজনীতিতে মধ্যবিত্ত শ্রেণী সুপ্রতিষ্ঠা লাভ করে। এর দাগ দিবে কোন শ্রেণীর মধ্যবিত্ত শ্রেণী প্রতিষ্ঠা লাভ করে, আন্ডারলাইন করবে। স্বায়ত্তশাসন ও আত্মনিয়ন্ত্রণাধিকার দাবি জোরদার করা হয়। 6 দফা কর্মসূচিতে বাঙালি জাতির চরম প্রত্যাশিত স্বায়ত্তশাসনের সোচ্চার দাবি জানানো হয়। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে একটি স্বতন্ত্র সত্তা হিসেবে বাঁচার দাবি হিসাবে এ দাবি প্রতিষ্ঠিত হয়। পাকিস্তানি শাসক গোষ্ঠীর শাসন, শোষণ ও বঞ্চনার হাত থেকে বাঙালি জাতিকে মুক্ত করার জন্য এটি ছিল এক সুচিন্তিত, সুপরিকল্পিত ও বাস্তবভিত্তিক অনুপ্রেরণা সমৃদ্ধ কর্মসূচি। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। 6 দফা ভিত্তিক আন্দোলন নবজাগ্রত জাতীয়তাবাদী চেতনার ঐক্য সংহতি জোরদার করে। তাদের এই ঐক্য সংহতি ও সংগ্রামী চেতনার ফসল 1969 সনের গণঅভ্যুত্থান। স্বাধীনতার দাবি। 6 দফা জাগরণ 1969 সনে গণঅভ্যুত্থানের পথ প্রশস্ত করেছিল। ইতিমধ্যে 6 দফা কেন্দ্রিক আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের রাজনীতিতে আওয়ামী লীগ ব্যাপক জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়। 1970-এর নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল জয় এর প্রমাণ। তবে নির্বাচনের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগকে প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল জয় এর প্রমাণ। তবে নির্বাচনের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগকে পাকিস্তানে কেন্দ্রীয় বা প্রাদেশিক সরকার গঠন করতে না দেওয়ায় বাঙালি জাতি স্বায়ত্তশাসনের দাবি ত্যাগ করে স্বাধীনতার দাবিতে সোচ্চার হয়, যার ফলশ্রুতি হলো বাঙালির স্বাধীনতা সংগ্রাম। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত রূপ হলো 1971-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি শেষ পর্যন্ত স্বাধীনতা লাভ করে অভ্যুত হয় স্বাধীন বাংলাদেশের। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় 6 দফা কর্মসূচি ছিল বাঙালির মুক্তির সনদ। অনেকেই এই দফাকে বাঙালির মেঘনা কার্টা বলে অভিহিত করেছে। ফরাসি বিপ্লবের অধিকার বিল অফ রাইটস এবং আমেরিকার স্বাধীনতার ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা, ইন্ডিভিজুয়াল ফ্রিডম
যে অবদান রেখেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও ৬ দফার গুরুত্ব, ভূমিকা ও তাৎপর্য ছিল সেইরূপ। প্রজ্ঞা মিউট করো। তোমরা একটু মিউট রাখো, মিউট রাখো। ঐতিহাসিক আগরতলা মামলা ১৯৬৮, পটভূমি, উদ্দেশ্য, ফলাফল ও গুরুত্ব বিশ্লেষণ করো। সামরিক স্বৈরাচারী প্রেসিডেন্ট আইয়ুব খানের শাসনামলে সবচেয়ে ঘৃণ্য ও প্রহসনমূলক ঘটনা হলো আগরতলা মামলা। ১৯৬৮ সালে এই আগরতলা মামলা দেওয়া হয়। মামলাটির দাপ্তরিক নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। তোমরা আগরতলা মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল এর নিচে আন্ডারলাইন করবে। ১৯৬৮ সালে মামলাটির দাপ্তরিক নাম কি ছিল? রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান, এর নিচে আন্ডারলাইন করবে। মামলার পটভূমি: পাকিস্তানি সেনাবাহিনী প্রধান আইয়ুব খান ১৯৫৮ সালে ক্ষমতা দখল করে সামরিক আইন জারি করেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা সহ জনগণের রাজনৈতিক অধিকার কেড়ে নেন। ক্ষমতা দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আইয়ুব খান ১৯৬২ সালে মৌলিক গণতন্ত্র নামে এক অবাস্তব ও অদ্ভুত ব্যবস্থা চালু করে রাজবন্দীদের মুক্তি দেন। এই যে মৌলিক গণতন্ত্র কবে চালু হয়? ১৯৬২ সালে, এর নিচে আন্ডারলাইন করবে। কে চালু করে? আইয়ুব খান। এ সময় আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কারাগার থেকে মুক্তি পান। তিনি মুক্তি হয়েই দল পুনর্গঠন সহ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলেন। এই প্রেক্ষাপটে তিনি বাঙালি ন্যায়সঙ্গত অধিকার সম্বলিত ৬ দফা দাবি উত্থাপন করেন, যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ৬ দফা দাবি আদায়ে বাঙালি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। এই পর্যায়ে ১৯৬৭ সালে জুন মাসে রেডিও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ এবং হিন্দু সংস্কৃতির আখ্যা দিয়ে পহেলা বৈশাখ উদযাপনের বিধি নিষেধ আরোপ ও বাংলা ভাষা সংস্কার করবে আরবি হরফে বাংলা লেখা সরকারি উদ্যোগের প্রতিবাদে সারা পূর্ব পাকিস্তান প্রতিবাদ মুখর হয়ে ওঠে। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করার উদ্দেশ্যে ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি পাকিস্তানি সরকার একটি রাষ্ট্রদ্রোহিতার মামলা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জন সামরিক ও বেসামরিক ব্যক্তিকে মামলায় আসামি করা হয়। এই মামলাটি আগরতলা মামলা নামে পরিচিত। এখন কত সালে করা হলো? ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি। আর প্রধান আসামি কে ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর নিচে আন্ডারলাইন করবে মোট আসামি কয়জন? ৩৫ জন। এটা নিচে আন্ডারলাইন করবে এবং সামরিক বেসামরিক এটা নিচে আন্ডারলাইন করবে। অভিযোগনামা, মামলার অভিযোগনামা। মামলায় অভিযোগে বলা হয় আসামিগণ ভারতের সহায়তায় সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্র থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য আসামিগণ ভারতের কাছ থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করেছিল বলে অভিযোগপত্রে বলা হয়। ইতিমধ্যে জেল থেকে বঙ্গবন্ধুকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার অন্য আসামিদের অনেকেই গ্রেপ্তার করা হয়। মামলার উদ্দেশ্য: আগরতলা মামলা দায়ের পিছনে সরকারের বিভিন্ন উদ্দেশ্য ছিল। ক. পূর্ব পাকিস্তানে পরিচালিত ৬ দফা ভিত্তিক আন্দোলনকে নস্যাৎ করা। খ. পাকিস্তান সেনাবাহিনীর পর বাঙালি জাতির বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রাখা। ঘ. পাকিস্তানের রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিষ্ক্রিয় ও নির্মূল করা। ঘ. পশ্চিমাদের সহানুভূতি অর্জনের লক্ষ্যে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনসাধারণের মধ্যে বিরোধ ও বিভেদ বৃদ্ধি করা। এই মামলার মাধ্যমে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক উত্থান প্রতিহত করা। চাকরিতে ন্যায্য প্রাপ্তি থেকে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বঞ্চিত করা। আগরতলা মামলার আসামিদের নাম: ১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২. লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, বরিশাল। ৩. স্টুয়ার্ট মুজিবুর রহমান, মাদারীপুর। ৪. প্রাক্তন এল.এস. সুলতান উদ্দিন আহমদ, নোয়াখালী। ৫. এল.এস. নূর মোহাম্মদ, ঢাকা। ৬. আহমদ ফজলুর রহমান, এএসপি, ঢাকা। ৭. ফ্লাইট সার্জেন্ট মুজিবুল্লাহ, নোয়াখালী। ৮. প্রাক্তন কর্পোরাল এসি সামাদ, বরিশাল। ৯. প্রাক্তন হাবিলদার দলিল উদ্দিন, বরিশাল। ৯. ১০. রুহুল কুদ্দুস, সিএসপি, খুলনা। ১১. ফ্লাইট সার্জেন্ট জহুরুল হক, বরিশাল। ১২. ভূপতি ভূষণ মানিক চৌধুরী, চট্টগ্রাম। ১৩. বিধান কৃষ্ণ সেন, চট্টগ্রাম। ১৪. সুবেদার আব্দুর রাজ্জাক, কুমিল্লা। ১৫. মুজিবুর রহমান, ইপিআরটিসি ক্লার্ক, কুমিল্লা। ১৬. সাবেক ফ্লাইট সার্জেন্ট আব্দুর রাজ্জাক, কুমিল্লা। ১৭. সার্জেন্ট জহুরুল হক, নোয়াখালী। ১৮. মোহাম্মদ খুরশিদ, ফরিদপুর। ১৯. একেএম শামসুর রহমান, এএসপি, ঢাকা। ২০. রিসালদার শামসুল হক, ঢাকা। ২১. হাবিলদার আইজুল হক, বরিশাল। ২২. এএসপি মাহফুজুল বাড়ি, নোয়াখালী। ২৩. সার্জেন্ট শামসুল হক, নোয়াখালী। ২৪. মেজর শামসুল আলম, ঢাকা।
25 ক্যাপ্টেন মুত্তালিব ময়মনসিংহ, 26 ক্যাপ্টেন শওকত আলী ফরিদপুর, 27 ক্যাপ্টেন খন্দকার নজমুল হুদা বরিশাল, 28 ক্যাপ্টেন নুরুজ্জামান নরসিংদী, 29 সার্জেন্ট আব্দুল জলিল ঢাকা, 30 মাহাবুদ্দিন চৌধুরী সিলেট, 31 লেফটেন্যান্ট MLS এম রহমান যশোর, 32 প্রাক্তন সুবেদার চাঁদুল ইসলাম বরিশাল, 33 মোহাম্মদ আলী রেজা কুষ্টিয়া, 34 ক্যাপ্টেন খুরশিদ ময়মনসিংহ, 35 লেফটেন্যান্ট আব্দুর রশিদ ময়মনসিংহ। বাঙালি জনগোষ্ঠী এবং রাজনৈতিক নেতৃত্বে দমিয়ে রাখার এই এক ঘৃণ ষড়যন্ত্রে ছিল আগরতলা মামলা। পুরো পাকিস্তানের ন্যায্য দাবি, স্বাধিকার ও আঞ্চলিক স্বায়ত্তশাসনকে উপেক্ষা এবং আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ মুজিবুর রহমানের পাকিস্তানের শত্রু ও ভারতের চর হিসেবে প্রমাণ করতেই আইয়ুব সরকার এই হীন চক্রান্ত সংগঠিত করে। মামলা প্রত্যাহার। আগরতলা মামলা পূর্ব পাকিস্তানের জনগণের মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। মামলার আসামিদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন সমূহের পরিচালনায় যে আন্দোলন শুরু হয় তা আইন বিরোধী গণ আন্দোলনের রূপ নেয়। এই সময় পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান বন্দী অবস্থায় ঢাকা সেনানিবাসে আগরতলা মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহা নিহত হলে আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নেয়। অবশেষে তীব্র আন্দোলনের মুখে সরকার 1969 সালের 21শে ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়। আগরতলা মামলা কবে প্রত্যাহার করা হয়? 1969 সালের 21শে ফেব্রুয়ারি। এটি চ্যানেল করবে আর কে নিহত হলো? সার্জেন্ট জহুরুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা এবং ছাত্রনেতা আসাদ। এটি চ্যানেল করবে। মামলার অবশেষে তীব্র মামলার প্রধান আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ গ্রেপ্তারকৃত নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়। এভাবে আগরতলা মামলা একটি প্রহসনের মামলায় পরিণত হয়। মামলার ফলাফল ও গুরুত্ব। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আগরতলা মামলার ভূমিকা তাৎপর্যপূর্ণ। বাঙালির দৃঢ় ও ঐক্যবদ্ধ প্রতিবাদের মুখে এই মামলার ট্যাপ সহ পিছনে পাকিস্তানি সরকারের অসৎ উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হয়। এই মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে আইয়ুব সরকারের দুর্বলতা প্রমাণিত হয়। এমনকি গণ আন্দোলনের মুখে আইয়ুব খান ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন। এটা ছিল বাঙালির জন্য একটা বিরাট বিজয়। 1969 সালে 22শে ফেব্রুয়ারি কারাগার থেকে বঙ্গবন্ধু মুক্তি লাভ করে 23শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে এক বিশাল গণসম্বর্ধনা দেওয়া হয় এবং এই দিন ছাত্র জনতার ঐতিহাসিক জনসভায় ডাকসুর তদানীন্তন ভিপি তুফাইল আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। এই লাইনগুলো আন্ডারলাইন করে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 69-এর গণ অভ্যুত্থান। 1969 সালে গণ অভ্যুত্থানের পটভূমি ঘটনাবলী ব্যাখ্যা করো। বাঙালি জাতির রাজনৈতিক বিকাশ তথা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 1969 সালে গণ অভ্যুত্থান একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক ঘটনা। বস্তুত প্রেসিডেন্ট আইয়ুব খানের সকল গণবিরোধী কর্মকাণ্ড ও সামরিক স্বৈরাচারের অবসান এবং স্বাধিকার অর্জনের লক্ষ্যে 6 দফা ও ছাত্রদের 11 দফার ভিত্তিতেই 1969 সালে পূর্ব পাকিস্তানে পরিচালিত তীব্র গণ আন্দোলনই 1969 সালে গণ অভ্যুত্থান নামে পরিচিত। এই যেটা হলো গণ অভ্যুত্থান কাকে বলে। গণ অভ্যুত্থানের পটভূমি ও ঘটনাবলী। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক, আর্থসামাজিক ও সামরিক ক্ষেত্রে চরম বৈষম্য বাঙালির মনে যে ক্ষোভের বহির্ণ শিখা প্রজ্বলিত করেছিল, 6 দফা ভিত্তিক স্বায়ত্তশাসনের দাবি উপেক্ষিত হয় তা আরো জোরালো রূপ লাভ করে। আগরতলা মামলার ফলে পূর্ব পাকিস্তানের আইয়ুব বিরোধী আন্দোলন নতুন মাত্রা লাভ করেছিল। এই আন্দোলন জোরদার করার জন্য পূর্ব পাকিস্তানের 8টি বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়ে গণতান্ত্রিক সংগ্রাম কমিটি, যেটা হলো ডিএসি, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি নামে একটি ঐক্যজোট গঠন করে। এই জন্য 8 দফা কর্মসূচি ঘোষণা করে ডাক মৌলিক গণতন্ত্র ব্যবস্থা বাতিল করে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানায়। ছাত্রদের 11 দফা ভিত্তিক আন্দোলন। আইয়ুব বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে পূর্ব পাকিস্তানে সচেতন ছাত্র সমাজের ঐতিহাসিক ভূমিকা ছিল। 1969 সালে জানুয়ারি মাসে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের মস্কো ও পিকিংপন্থী দুটি গ্রুপ এবং জাতীয় ছাত্র ফেডারেশন SMF একাংশ ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ স্টুডেন্ট অ্যাকশন কমিটি গঠন করে। আন্দোলনে এগুলি একটু আন্ডারলাইন করবে। আন্দোলন কর্মসূচি হিসাবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ 11 দফা দাবি প্রণয়ন করে। এই 11 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল
পূর্ব পাকিস্তানে পূর্ণ স্বায়ত্তশাসন, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ও সংসদীয় গণতন্ত্র প্রবর্তন, বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স বাতিল সহ শিক্ষা সুযোগ সুবিধা বৃদ্ধি, ব্যাংক ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ, কৃষকদের খাজনা ও ট্যাক্স হ্রাস, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, সকল নির্যাতনমূলক আইন বাতিল এবং বন্দীদের মুক্তি ও আগরতলা মামলা সহ সকল মামলা প্রত্যাহার ইত্যাদি ছাত্রদের 11 দফা পূর্ব পাকিস্তানে ব্যাপক জনসমর্থন লাভ করে। যুগপৎ আন্দোলন, ডাক এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের যুগপৎ কর্মসূচিতে পূর্ব পাকিস্তানে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। এতে কয়েকজন ছাত্র আহত হয় এবং কয়েকজন গ্রেপ্তার হলে পরিস্থিতি বিস্ফোরণ আকার ধারণ করে। প্রতিবাদে ডাক ও সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ 20শে জানুয়ারি পূর্ব পাকিস্তানে হরতাল কর্মসূচি ঘোষণা করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশে ডাক দেয়। গণ অভ্যুত্থানের ঘটনাবলী ও ফলাফল। 1969 সালে 20শে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে হাজার হাজার ছাত্র যোগদান করে। সমাবেশে শেষে একটি মিছিল পুলিশ বাধা উপেক্ষা করে শহীদ মিনারের দিকে অগ্রসর হলে পুলিশ ও ইপিআর বাহিনীর সাথে তাদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশ বিক্ষুব্ধ ছাত্রনেতার উপর গুলি চালালে ছাত্রনেতা আসাদুজ্জামান সহ আরো 3 জন নিহত হয়। এই ঘটনার জন্য জ্বলন্ত বারুদে অগ্নিসংযোগ করে। এই ঘটনার প্রতিবাদে 21শে জানুয়ারি দেশব্যাপী সাধারণ হরতাল পালিত হয়। ওই দিন পল্টন ময়দানে অনুষ্ঠিত শহীদদের গায়েবানা জানাজা শেষে 22, 23 ও 24শে জানুয়ারি শোক কর্মসূচি পালনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। প্রথম দুদিন ধর্মঘট ও বিক্ষোভ এবং শেষ দিন দেশব্যাপী হরতালের ডাক দেওয়া হয়। 24শে তারিখে হরতালের দিনটি মারাত্মক গণ অভ্যুত্থানের রূপ নেয়। পুলিশের বাধা উপেক্ষা করে নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান সহ কয়েকজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। প্রতিবাদে বিক্ষোভ প্রবল আকার ধারণ করে। শহীদ মতিউরের লাশ নিয়ে উত্তেজিত জনতা বিশাল শোভাযাত্রা করে। এ সময় প্রবল জনরোষে আক্রান্ত হয়ে সরকার সমর্থক দৈনিক পাকিস্তান ও দি মর্নিং নিউজ পত্রিকা অফিস কারফিউ জারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। সারা দেশে প্রবল আন্দোলন ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ে। আইয়ুব খানের নথি স্বীকার। প্রবল গণবিদ্রোহের মুখে আইয়ুব খান নথি স্বীকারে বাধ্য হন। আন্দোলন প্রবেশিত করার উদ্দেশ্যে জরুরি অবস্থা উঠিয়ে নেওয়া হয় এবং আগরতলা মামলা প্রত্যাহার করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মামলার আসামিদের মুক্তি দেওয়া হয়। একই সাথে তিনি তার প্রেসিডেন্ট প্রার্থী না হওয়ার ঘোষণাও দেন। কারাগার থেকে মুক্তি লাভের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে সরকারের সাথে এক গোল বৈঠক টেবিলে মিলিত হন। ওই দিনই 40 মিনিটের আলোচনার পর 10ই মার্চ পাকিস্তানে বৈঠক মুলতবি হয়। 10ই মার্চ অনুষ্ঠিত বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা ও 11 দফার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের পুরো দাবি ব্যক্ত করেন। তবে প্রেসিডেন্ট আইয়ুব খান প্রাপ্তবয়সে প্রত্যক্ষ ভোটে নির্বাচন এবং সংসদীয় সরকার প্রবর্তনের দাবি মেনে নিলেও স্বায়ত্তশাসনের দাবি অগ্রাহ্য করেন। ফলে বৈঠক ব্যর্থ হয়। প্রেসিডেন্ট আইয়ুব খানের পদত্যাগ। গোলটেবিল বৈঠকের ব্যর্থতার পর রাজনৈতিক পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। এমতাবস্থায় ক্ষমতা রক্ষার চেষ্টা হিসেবে আইয়ুব খান গণঅধিকৃত মুনায়েম খানকে বরখাস্ত করে অর্থমন্ত্রী ডক্টর এম.এন. হুদাকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ দেন। কিন্তু তাতেও পরিস্থিতি কোনো উন্নতি হয় না, বরং আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটে। সমগ্র পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই অবস্থায় উপান্ত না দেখে প্রেসিডেন্ট আইয়ুব খান 1969 সালে 25শে মার্চ সেনা প্রধান আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এভাবেই আইয়ুবী গণঅভ্যুত্থানে সফলতা লাভ করে। প্রচন্ড গণঅভ্যুত্থানে আইয়ুব খানের 1 দশকের স্বৈরশাসনের অবসান ঘটে। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা এটাই করবে। গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও ফলাফল। বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে 1969 সালে গণঅভ্যুত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। পাকিস্তানের ইতিহাসে এ যাবৎকালে সবচেয়ে বৃহৎ এই আন্দোলনের ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। এই আন্দোলনের তাৎক্ষণিক সাফল্য ছিল আগরতলা মামলার প্রত্যাহার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ রাজবন্দীদের মুক্তি লাভ। এছাড়া আন্দোলনের ফলে মৌলিক গণতন্ত্র ব্যবস্থার অবসান ঘটে, সংসদীয় সরকার ব্যবস্থার সূচনা সহ সার্বজনীন প্রত্যক্ষ ভোটাধিকারের ভিত্তিতে গণতান্ত্রিক ধারায় প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি হয়। বাংলা নামক একটি রাষ্ট্রের অভ্যুদয় 1969 সালে অভ্যুত্থানে ঘটে। পূর্ব পাকিস্তানের অর্থনীতি, রাজনৈতিক
তোমরা যেকোনো ইমার্জেন্সি বা যেকোনো সময় আমাকে মেসেঞ্জারে, ফোনে সবসময় যোগাযোগ রাখবে আমার সাথে। পড়াশোনার ব্যাপারে যেটা জানতে চাও সেটার সাথে বলবে। আর তোমাদের আবারও বলে দিচ্ছি যেহেতু তোমাদের